১৯৪৫ সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। মানব ইতিহাসের এক অভূতপূর্ব সন্ধিক্ষণ। অক্ষশক্তির এই পরাজয় কিন্তু শুধু একটা সামরিক সংঘাতের অবসান ছিল না, এটা বৈশ্বিক ক্ষমতার পুরো দাবার বোর্ডটাই উল্টে দিয়েছিল। ইউরোপ তখন আক্ষরিক অর্থেই এক ধ্বংসস্তূপ, আর ঠিক সেখানেই তৈরি হচ্ছিল ক্ষমতার এক সুবিশাল ভূরাজনৈতিক শূন্যতা। এক শতাব্দীরও বেশি সময় ধরে আমেরিকা যে আইসোলেশনিজম বা নিজেদের গুটিয়ে রাখার নীতি মেনে চলছিল, তার চিরস্থায়ী মৃত্যু ঘটে এখানেই। শুরু হয় বিশ্ব নিয়ন্ত্রণের এক নতুন শীতল খেলা, যা পরবর্তী 4 দশকের বৈশ্বিক সমীকরণ একেবারে পাথরে খোদাই করে দেয়। বিশ্বযুদ্ধের সময়কার মিত্রশক্তির সেই হাসিখুশি ছবিগুলো খুব দ্রুতই মেকি মনে হতে শুরু করল। ১৯৪৫ সালের মে মাসে নাৎসি জার্মানির পতনের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কৌশলগত অবিশ্বাস চরম আকার ধারণ করে। ১৯৪৬ সালের মার্চে উইনস্টন চার্চিল যখন তার ঐতিহাসিক আয়রন কার্টন বা লৌহ জবনিকা ভাষণ দিলেন, তখন ইউরোপের এই আদর্শিক ও ভৌগোলিক বিভাজন একেবারে প্রকাশ্য হয়ে পড়ল। মিত্রতার জায়গা দখল করে নিল তীব্র এক কৌশলগত প্যারানয়া। সবাই বুঝতে পারছিল বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক যুদ্ধ পরবর্তী বিশ্বের সেই ক্ষমতার শূন্যতা আসলে ঠিক কেমন ছিল। ইউরোপে সৃষ্ট এই বিশাল ক্ষমতার শূন্যতাকে কাজে লাগিয়ে সোভিয়েত ইউনিয়ন অত্যন্ত দ্রুতগতিতে পূর্ব ইউরোপে তাদের প্রভাব বলয় বাড়াতে শুরু করে। পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া একের পর এক দেশে সোভিয়েত সামরিক উপস্থিতির মাধ্যমে সাম্যবাদী বা কমিউনিস্ট শাসন জোরপূর্বক প্রতিষ্ঠিত হতে থাকে। ওয়াশিংটনের চোখে এটা ছিল পশ্চিমা পুঁজিবাদের প্রতি সরাসরি একটা অস্তিত্বের হুমকি। আর ঠিক এই সময়ে ১৯৪৬ সালে মস্কো থেকে মার্কিন কূটনৈতিক জর্জি কেনান পাঠালেন তার বিখ্যাত লং টেলিগ্রাম, ৮,০০০ শব্দের এক বিশাল বার্তা। এই মাস্টারপিস ডকুমেন্টে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, সোভিয়েত ইউনিয়ন স্বভাবগতভাবেই একটা সম্প্রসারণবাদী শক্তি, এদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান সম্পূর্ণ অসম্ভব। কেনানির এই তীক্ষ্ণ ভূরাজনৈতিক বিশ্লেষণ থেকেই জন্ম নিল কন্টেইনমেন্ট বা নিয়ন্ত্রণ নীতির, যার মূল কথা একটাই: সোভিয়েত প্রভাবকে যে কোনো মূল্যে আটকে রাখতে হবে। আর এই কন্টেইনমেন্ট কৌশলের প্রথম এবং সবচেয়ে বড় বাস্তব পরীক্ষাটা আসে ভূমধ্যসাগরীয় অঞ্চলে। ১৯৪৭ সালের ফেব্রুয়ারি গ্রেট ব্রিটেন হঠাৎ করে ঘোষণা করল যে তাদের নিজেদের অর্থনীতি এতটাই খারাপ যে তারা আর গ্রিস ও তুরস্ককে সামরিক বা আর্থিক সহায়তা দিতে পারবে না। তৈরি হলো এক মারাত্মক ক্ষমতার শূন্যতা। সে সময় গ্রিসের ভেতরের অবস্থা চিন্তা করলে শিউরে উঠতে হয়। একদিকে রাজতান্ত্রিক সরকার আর সাম্যবাদী বিদ্রোহীদের মধ্যে চলছে ভয়ঙ্কর রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। নাৎসিদের কারণে দেশের রাস্তাঘাট, রেললাইন, বন্দর সব মাটির সাথে মিশে গেছে। চরম দারিদ্র্য আর অনাহার। তৎকালীন পরিসংখ্যান বলছে গ্রিসের ৮৫% শিশুই মারাত্মক যক্ষ্মায় আক্রান্ত ছিল। এই চরম বিশৃঙ্খলা একটা নিখুঁত উর্বর ক্ষেত্র তৈরি করেছিল, যেখানে যুগোস্লাভিয়া ও অ্যালবেনিয়ার মদতপুষ্ট সাম্যবাদী বিদ্রোহীরা রাষ্ট্রক্ষমতা দখলের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। ঠিক একই সময়ে তুরস্কের ওপর সোভিয়েত কৌশলগত চাপ ছিল মারাত্মক। মস্কো খুব ভালো করেই জানত যে কৃষ্ণসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশের একমাত্র সামুদ্রিক পথ ডার্ডানেলস ও বসফরাস প্রণালী যদি তারা নিয়ন্ত্রণ করতে পারে, তবে পুরো অঞ্চলের সামরিক নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসবে। তাই তুরস্কে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য তারা মরিয়া হয়ে চাপ দিচ্ছিল। এটা শুধু কোনো আঞ্চলিক সংকট ছিল না, এটা ছিল বৈশ্বিক সমুদ্রপথ নিয়ন্ত্রণের এক অত্যন্ত আগ্রাসী, ক্যালকুলেটেড মুভ। পরিস্থিতি যখন এতটাই উত্তপ্ত, ঠিক তখনই মার্কিন আন্ডার সেক্রেটারি অফ স্টেট ডিন অ্যাচেসন ওয়াশিংটনের আইন প্রণেতাদের সামনে এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরলেন, যা পরবর্তীতে ইতিহাসে ডমিনো তত্ত্ব বা ডমিনো থিওরি হিসেবে পরিচিতি পায়। তত্ত্বটা খুব সহজ, কিন্তু এর ইমপ্লিকেশন ছিল ভয়াবহ। তিনি বললেন, গ্রিস আর তুরস্কের পতন হলে সেটা ওখানেই থেমে থাকবে না। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অঞ্চল থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার দেশগুলো একে একে সাজানো ডমিনোর মতোই হুড়মুড় করে সাম্যবাদের প্রভাব বলয়ে পতিত হবে। এই একটা ভূকৌশলগত ভীতি পুরো মার্কিন প্রশাসনকে ভেতর থেকে নাড়িয়ে দিল। আর এই ভীতি থেকেই জন্ম নেয় মার্কিন বৈদেশিক নীতির এক সম্পূর্ণ নতুন অধ্যায়, ট্রুম্যান ডক্ট্রিন। এই অস্তিত্ববাদী হুমকির জবাবে ১৯৪৭ সালের ১২ই মার্চ প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান কংগ্রেসের এক অধিবেশনে মাত্র ১৮ মিনিটের একটা ঐতিহাসিক ভাষণ দেন। এই একটা ভাষণ মার্কিন নীতিকে নিষ্ক্রিয় দর্শক থেকে সরাসরি সক্রিয় হস্তক্ষেপের ময়দানে নামিয়ে আনে। ট্রুম্যান গ্রিস ও তুরস্কের জন্য $৪০০ মিলিয়ন একটা ইমার্জেন্সি প্যাকেজ চাইলেন। তবে এই ফান্ডের ভাগবাটোয়ারাটা খেয়াল করার মতো। গ্রিসের জন্য বরাদ্দ হল $৩০০ মিলিয়ন, যার মূল লক্ষ্য ছিল ভেতরের সাম্যবাদী বিদ্রোহ দমন আর অর্থনৈতিক পুনর্গঠন। অন্যদিকে তুরস্কের জন্য $১০০ মিলিয়ন দেওয়া হল সম্পূর্ণ ভিন্ন কারণে, যাতে তারা তাদের সামরিক বাহিনীকে আধুনিক করতে পারে এবং সোভিয়েত আগ্রাসন ঠেকিয়ে সীমান্ত নিশ্ছিদ্র করতে পারে। এটা কোনো সাধারণ সাহায্য ছিল না, এটা ছিল নিখুঁত একটা স্ট্র্যাটেজি।
তার ওই ভাষণে ট্রুম্যান খুব সুকৌশলে পুরো বিশ্বকে দুটো সম্পূর্ণ বিপরীত আদর্শে ভাগ করে ফেললেন। তিনি বললেন, বিশ্বকে এখন বেছে নিতে হবে, হয় তারা সংখ্যাগরিষ্ঠের মতামতের উপর ভিত্তি করে গড়ে ওঠা মুক্ত বিশ্ব হবে, নয়তো সংখ্যা লঘুদের চাপিয়ে দেওয়া সর্বাত্মকবাদী শাসন বা টোটালিটারিয়ানিজম মেনে নেবে। এই আজ ভার্সেস দেম বা আমরা বনাম তারা অলঙ্কার শাস্ত্রটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছিল, কারণ এর মাধ্যমেই বিশ্বের যে কোনো প্রান্তে মুক্ত মানুষের সুরক্ষার দোহাই দিয়ে মার্কিন সামরিক ও অর্থনৈতিক হস্তক্ষেপের একটা দারুণ নৈতিক ন্যায্যতা তৈরি হয়ে গেল। এখানে আরেকটা মজার বা বলা যায় ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক ব্যাপার ছিল। ট্রুম্যান প্রশাসন সাম্যবাদকে শুধু একটা রাজনৈতিক মতাদর্শ হিসেবে দেখায়নি, তারা একে রীতিমতো একটা সংক্রামক ব্যাধি বা ভাইরাসের সাথে তুলনা করেছিল। বলা হলো, দারিদ্র্য আর দুর্দশার মাটিতেই এই ভাইরাসের জন্ম হয়। এই রোগতাত্ত্বিক ফ্রেমওয়ার্ক বা প্যাথোলজিক্যাল রেটরিক সাধারণ আমেরিকানদের এতটাই আতঙ্কিত করে তুলেছিল যে তারা দেশের বাইরের এই নজিরবিহীন হস্তক্ষেপে সমর্থন দিতে এক প্রকার বাধ্যই হয়েছিল। এখন প্রশ্ন হল, এত কিছুর পর সোভিয়েতরা কি চুপচাপ বসেছিল? মোটেও না। মস্কো পুরো বিষয়টাকে দেখল পশ্চিমাদের অর্থনৈতিক সাম্রাজ্যবাদ এবং নিজেদের দোরগোড়ায় মার্কিন সামরিক অনুপ্রবেশ হিসেবে। ১৯৪৭ সালে সোভিয়েত আদর্শবিদ আন্দ্রেজ দানভ পাল্টা একটা ডক্ট্রিন ঘোষণা করে বসলেন। অদ্ভুত ব্যাপার খেয়াল করুন, দুটো পরাশক্তিই কিন্তু দাবি করছিল তারা শুধু আত্মরক্ষা করছে। আমেরিকা নিজেদের দেখাচ্ছিল স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের রক্ষক হিসেবে, আর ঠিক একই আয়নায় সোভিয়েত ইউনিয়ন নিজেদের দাবি করছিল মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদ বিরোধী শিবিরের আসল রক্ষক হিসেবে। দুটো সম্পূর্ণ বিপরীত ন্যারেটিভ, কিন্তু উদ্দেশ্য সেই একটাই, বৈশ্বিক আধিপত্য। স্টালিনের জবাব ছিল প্রাতিষ্ঠানিক এবং অত্যন্ত কঠোর। প্রথম ধাপ হিসেবে ১৯৪৭ সালেই তারা তৈরি করল কমিনফর্ম। এর কাজ ছিল পূর্ব ইউরোপের সবকটি কমিউনিস্ট পার্টির উপর মস্কোর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। আর দ্বিতীয় ধাপে পশ্চিমা ডলারের অনুপ্রবেশ ঠেকাতে ১৯৪৯ সালে তৈরি হল কমেকন নামের একটা ইকোনমিক কাউন্টার ব্লক। সহজ কথায়, এই পাল্টা পদক্ষেপগুলো পূর্ব ইউরোপকে একেবারে লৌহ আবরণের আড়ালে বা আয়রন কার্টেনের পেছনে সম্পূর্ণ অবরুদ্ধ করে ফেলল। এই পুরো ডক্ট্রিন বাস্তবায়নের সময় একটা বড় সমালোচনা ছিল সদ্য জন্ম নেওয়া জাতিসংঘকে সম্পূর্ণ পাশ কাটিয়ে যাওয়া। ট্রুম্যান যুক্তি দিলেন যে পরিস্থিতি এতই ক্রিটিক্যাল যে জাতিসংঘের ধীর গতির আমলাতন্ত্র দিয়ে এই এমার্জেন্সি সামলানো যাবে না। অন্যদিকে সোভিয়েত কূটনীতিকরা তীব্র প্রতিবাদ করে বললেন, এটা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। কিন্তু বাস্তব ভূরাজনীতির সত্যটা আসলে কী ছিল? মার্কিন নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানতেন যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গেলেই সোভিয়েত ইউনিয়ন সেখানে ভেটো দেবে আর পুরো পরিকল্পনাটাই অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। গ্রিস আর তুরস্কের এই স্থানীয় হস্তক্ষেপগুলোই এরপর রূপ নিল এক বিশাল মহাদেশীয় কন্টেইনমেন্ট কৌশলে। আর এই পুরো আর্কিটেকচারের সবচেয়ে বড় অর্থনৈতিক ইঞ্জিনটা ছিল ১৯৪৮ সালের মার্শাল প্ল্যান। ইউরোপের ভেঙে পড়া অর্থনীতিকে দাঁড় করাতে ঢালা হল $১৩ বিলিয়ন। আজকের হিসাবে যেটা প্রায় $১৫০ বিলিয়ন সমান। একটু ভাবুন তো, এটা কিন্তু কোনো দাতব্য সাহায্য ছিল না, এটা ছিল মাস্টারস্ট্রোক। ট্রুম্যান ডক্ট্রিন যদি হয় এই কন্টেইনমেন্ট বা নিয়ন্ত্রণ নীতির সামরিক কাঠামো, তবে মার্শাল প্ল্যান ছিল সেই ইঞ্জিনকে সচল রাখার আসল জ্বালানি, যার মাধ্যমে পশ্চিম ইউরোপকে সাম্যবাদের থাবা থেকে একেবারে দূরে সরিয়ে রাখা হলো। এই অর্থনৈতিক নিয়ন্ত্রণের চূড়ান্ত পরিণতিটা ছিল এর সামরিকীকরণ। ১৯৪৯ সালে নাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন গঠনের মধ্য দিয়ে মার্কিন আইসোলেশনিজমের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেওয়া হলো। ভ্যান্ডেনবার্গ রেজলিউশন শান্তিকালীন সামরিক জোটে যোগদানের সমস্ত আইনি বাধা সরিয়ে দিল। দেখতে দেখতে ১৯৫২ সালের মধ্যে গ্রিস এবং তুরস্ক আনুষ্ঠানিকভাবে নাটোতে ঢুকে পড়ল। এর মানে কি দাঁড়ালো? মানে হলো আমেরিকার নিজস্ব জাতীয় নিরাপত্তা এখন আটলান্টিকের সীমানা ছাড়িয়ে সরাসরি ইউরোপের বর্ডারগুলোর সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত হয়ে গেল। ইতিহাসের পাতা থেকে এবার চলুন বর্তমানে ফেরা যাক। এই পুরো বিষয়টার দীর্ঘমেয়াদী প্রভাব আসলে কি? ট্রুম্যান ডক্ট্রিনে তৈরি করা এই দ্বিমেরু বিশ্ব ব্যবস্থা কোনো সাময়িক ঘটনা ছিল না, এটা বৈশ্বিক ক্ষমতার কাঠামোকে চিরকালের জন্য বদলে দিয়েছিল। একাডেমিয়াতে এই ডক্ট্রিন নিয়ে দুটো স্পষ্ট বিরোধী মত আছে। অর্থোডক্স বা রক্ষণশীলরা বলেন স্ট্যালিনের আগ্রাসী বিস্তারের বিরুদ্ধে এটা ছিল একদম প্রয়োজনীয় একটা সেলফ ডিফেন্স, কিন্তু রিভিশনিস্ট বা সংশোধনবাদী ইতিহাসবিদরা বলেন সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের মতে এটা ছিল মার্কিন অর্থনৈতিক সাম্রাজ্যবাদেরই একটা আগ্রাসী রূপ, যা অকারণে সোভিয়েত ইউনিয়নকে উস্কে দিয়েছিল। এই বিতর্কটা কিন্তু আমাদের খুব গভীর একটা প্রশ্ন করতে বাধ্য করে। শীতযুদ্ধ কি আসলেই আত্মরক্ষার জন্য জরুরি ছিল, নাকি এটা ছিল একটা সাম্রাজ্যবাদী চয়েস? তবে এই দুই চরম মতের বাইরে এসে পোস্ট রিভিশনিস্ট ইতিহাসবিদরা যেমন জন লুইস গ্যারিস একটু অন্যভাবে পুরো ছবিটা দেখেন। তাদের মতে শীতল যুদ্ধের জন্য কোনো একটা পক্ষকে এককভাবে দায়ী করা যায় না, বরং এটা ছিল এক ট্র্যাজিক অনিবার্যতা।
দুই পক্ষের তীব্র নিরাপত্তা ভীতি, গ্লোবাল পাওয়ার ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য ধরে রাখার বাধ্যবাধকতা আর চরম ভুল বোঝাবুঝি থেকেই এই ভয়ঙ্কর সংঘাতের জন্ম হয়েছিল। তবে কারণ যাই হোক না কেন, এর ফলাফল ছিল সুবিশাল। কয়েক শতাব্দীর মার্কিন বিচ্ছিন্নতা একেবারে সমূলে উৎপাটন হয়ে গেল। আমেরিকা বিশ্বমঞ্চে অবতীর্ণ হল স্বঘোষিত মুক্ত বিশ্বের পাহারাদার হিসাবে। আর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হল, এটি এমন এক আদর্শিক লড়াইয়ের জন্ম দিল যা কোনো দেশের সার্বভৌম সীমানাকে আর তোয়াক্কা করল না। কোরিয়া থেকে শুরু করে ভিয়েতনাম, পরবর্তীতে বিশ্বজুড়ে যতগুলো রক্তক্ষয়ী প্রক্সি যুদ্ধ হয়েছে তার সবগুলোরই কৌশলগত নীল নকশা বা ব্লুপ্রিন্ট লেখা হয়েছিল ওই ট্রুম্যান ডক্ট্রিনের মাধ্যমেই। আজ যখন আমরা একবিংশ শতাব্দীর দিকে তাকাই, তখন একটা গভীর ভূকৌশলগত প্রশ্ন কিছুতেই এড়ানো যায় না। ১৯৪৭ সালের এই কন্টেইনমেন্ট নীতি যদি পুরো বিংশ শতাব্দীর বৈশ্বিক রাজনীতিকে রূপ দিয়ে থাকে, তবে আজকের দিনের পরাশক্তিগুলোর যে দ্বন্দ্ব, নতুন নতুন ফ্রন্টে যে প্রক্সি যুদ্ধ আর বৈশ্বিক ক্ষমতার লড়াই আমরা দেখছি, সেখানে ট্রুম্যান ডক্ট্রিনের সেই অদৃশ্য ছায়া আজও কতটা প্রকট? আধুনিক ভূরাজনীতির প্রতিটি চালেই কি আজও সেই আদিম নিয়ন্ত্রণের আর্কিটেকচার লুকিয়ে নেই? এই প্রশ্নটির উত্তর খোঁজার মাধ্যমেই হয়তো আমরা বর্তমান বিশ্ব ব্যবস্থাকে নতুন করে বুঝতে পারব।